সৌহার্দ্যকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কেঁপে উঠল তরি। সৌহার্দ্য সবটা জেনে গেছে ভাবতেই যেন মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে তরির। সৌহার্দ্য ওর দিকে কয়েক পা এগিয়ে এলো। তরির চোখে চোখ রাখতেই তরি দেখতে পেল সৌহার্দ্যের চোখ দুটো আজ অস্বাভাবিক লালাভ ও অশ্রুসিক্ত। সেখানে গভীর বেদনার ছাপ স্পষ্ট। এতটা নিচে কিভাবে নামলে তুমি তরি? কি করতে চাইছিলে তুমি এটা? তুমি আবাসন করানোর জন্য এইভাবে? না, তোমাকে এসব কে বলেছে সৌহার্দ্য? আমি এসব করতে আসিনি। তুমি ভুল ভাবছো সৌহার্দ্য। বলেই তরি সৌহার্দ্যের হাত ধরতে গেলেই সৌহার্দ্য হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে নেয়। তরির দিকে আঙ্গুল তুলে বলল, তোমার ওই হাত দিয়ে আমাকে স্পর্শ করবে না। তোমার প্রতি ঘৃণা আসছে আমার। আর মিথ্যা বলার চেষ্টা করো না। নিচে তোমার লোকেরা দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। সকাল হলেই নাকি তুমি হসপিটালে যাবে। সব ব্যবস্থা নাকি হয়ে গেছে। ওরা নিজেরা তো আর মিথ্যা কথা বলবে না। কিন্তু তুমি এখন আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলছো। প্রিটেন্ড করছো যে তুমি ভালো মানুষ। তরি অবাক হয়ে বলল, আমি ভালো মানুষের প্রিটেন্ড করছি? হ্যাঁ, করছো। তোমার এই এলোমেলো চুল, কাঁধ জড়িয়ে মাটি পর্যন্ত ছড়ানো সুতি শাড়ির আবরণ আর নিষ্পাপ মুখের এই সত্তাটা শুধুমাত্র একটা মুখোশ। সেই মুখোশ অনেক আগেই খুলে গেছে আমার সামনে থেকে। তোমার এই মুখোশের আড়ালে থাকা ভয়ঙ্কর রূপটা আমি জানতাম আগেই। তবুও আমি তোমাকে কিচ্ছুটি বলিনি। তোমার প্রতি আমার মন বদলায়নি। কেন জানো? তোমায় আমি ভালোবাসি বলে। আমি তোমায় সত্যি সত্যি অনেক ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি। কিন্তু তুমি তুমি কি করতে চেয়েছিলে? তোমার মধ্যে সৃষ্টি হওয়া আমার অংশ, আমাদের ভালোবাসার অংশটাকে মেরে ফেলতে চেয়েছিলে। শেষাক্ত কথাটা শুনে তরি কেঁপে উঠল। সৌহার্দ্যের দিকে বিস্ফোরিত চোখে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, সৌহার্দ্য। সৌহার্দ্য নিজের চোখের কার্নিশে জমা পানিগুলো আঙ্গুল দিয়ে মুছতে মুছতে বলল, আমি আমার চাঁদকে অনেক ভালোবাসি। চাঁদ ছাড়া যেমন আকাশ অন্ধকার, আমার জীবনটাও আমার চাঁদের অনুপস্থিতিতে তেমনটাই নিকষ। কিন্তু এই সত্যির উল্টো পিঠে আরেকটা সত্যি আছে, আর সেটা হলো চাঁদকে আমি যতটা ভালোবাসি, তরিকে আমি ততটাই ঘৃণা করি। এই তরিকে আমি মনে প্রাণে ঘৃণা করি। এর প্রতি আমার কোনো ভালোবাসা নেই। বলেই তরির দিকে আঙ্গুল তুলে তাকালো সৌহার্দ্য। তরি হতবাক হয়ে একবার সৌহার্দ্যের আঙ্গুল, আরেকবার ওর মুখের দিকে তাকালো। কথা বলতে চাইলেও তরির মুখ থেকে একটা কথাও বের হলো না। নির্বাক হয়ে চেয়ে চেয়ে শুধু দেখলো। তুমি আমার চাঁদ নও। তুমি হতেই পারো না আমার চাঁদ। তুমি একটা স্বার্থপর। নিজের স্বার্থের কাছে পৃথিবীর সবকিছু তুচ্ছ তোমার জন্য। চাঁদ তো খুবই সাধারণ ছিল। সবার হাসিতে হাসতো। কাউকে গোমড়া মুখে দেখলে কান্নাকাটি শুরু করে দিত। আমি তো সেই সাধারণ মানুষটাকেই ভালোবাসি, তার এই প্রতিশোধ পরায়ণ রূপটাকে না। সৌহার্দ্য হতাশা মিশ্রিত দীর্ঘশ্বাস ফেলল। তরির গাল বেয়ে অশ্রুর রেখা গড়িয়ে পড়ল। দেওয়াল ঘেঁষে ফ্লোরে এলোমেলো ভঙ্গিতে বসে পড়ল সে। ঘরের সামনের এই বারান্দায় এখন ওরা দুজন একে অপরের নিঃশ্বাসের শব্দই শুনতে পাচ্ছে। আশেপাশে আর কেউ নেই। কয়েক মুহূর্ত নীরবতায় কেটে গেল। সৌহার্দ্যের তরির দিকে কোনো খেয়ালই নেই। চশমা খুলে নিজের চোখ দুটো মুছতেই তরির ওপরে চোখ পড়ল ওর। কেমন নির্জীব হয়ে বসে আছে মেয়েটা। তার কথাগুলো কি এতটাই ধারালো ছিল যে তরির মুখই বন্ধ হয়ে গেল? ভেবে পেল না সৌহার্দ্য। রেলিংয়ে দুই হাত ভর দিয়ে সামনে তাকাতেই তরির কণ্ঠস্বর ভেসে এলো, তোমার চাঁদ অনেক আগেই মরে গেছে সৌহার্দ্য, অনেক আগে। যেদিন সে নিজের চোখের সামনে তার মায়ের মৃত্যু দেখেছিল, সেদিনই সে মরে গেছে। বয়স কতই বা ছিল আমার? একটা ছোট্ট বাচ্চা ছিলাম আমি। ওই বয়সে তো সবাই অবুঝ থাকে। আমি কতটা অবুঝ ছিলাম জানি না। নিজের চোখের সামনে নিজের মায়ের মরণ চিৎকার শুনে কতটা অবুঝ থাকা যায়। আমার মায়ের বুকে করা এক একটা শরীর আঘাত দেখেছি আমি। আমার মা চিৎকার করে কাঁদছিল।
কিন্তু নিজে বাঁচার জন্য কাঁদছিল না, বরং আমার জীবন ভিক্ষা চাইছিল। যখন আমার মায়ের শাড়িতে আগুন লাগিয়ে দিল, আমি সহ্য করতে পারিনি, জানো। ছুটে যেতে চেয়েছি, কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি। আমার চোখ ফেটে পানি পড়ছিল, সহ্য হচ্ছিল না আমার। অজ্ঞান হয়ে গিয়েছিলাম আমি। আমাকে তো মরা মনে করে ছেড়ে দিলেও পারতো, অন্তত আমার মায়ের শেষ ইচ্ছে ভেবেই ছেড়ে দিত। কিন্তু না, ছাড়েনি। ওই অজ্ঞান অবস্থায় রাতের আধারে আমাকে পুঁতে দিয়েছিল। আজাদ চাচা সবকিছুর সাক্ষী ছিলেন। উনি তো এসবে সাহায্যও করেছেন। উনি নিজেও অসহায় ছিলেন। মা যখন বুঝতে পেরেছিল যে ওনার হাতে বেশি সময় নেই, তখন নিজের উইলের কাগজগুলো আজাদ চাচার কাছে দিয়েছিলেন। আমার পালিত বাবা যখন আমায় বাঁচিয়ে নিয়ে হসপিটালে নিয়ে যাচ্ছিল, তখন উনি সবটা দেখেন। পরবর্তীতে উনি বাবাকে সবকিছু খুলে বলেন, এই বাড়িটা দেখছো না, এটা আমার মায়ের দেওয়া বাড়ি। মা মৃত্যুর পর আরো অনেক সম্পত্তি ও ফ্যাক্টরি পেয়েছিলেন। উইল অনুযায়ী সেইগুলোর বর্তমান মালিক হচ্ছি আমি। এত বছর সেসব বাবা সামলাচ্ছে। আমি তো নিজেকে প্রস্তুত করছিলাম, অপরাধীকে নিজের হাতে শাস্তি না দিলে আমার শান্তি নেই। কিন্তু শাস্তি দেওয়ার পর তো আমাকেও শাস্তি পেতে হবে, তাই না? আমিও তো তখন খুনি হয়ে যাব। তখন এই বাচ্চাটার কি হবে? ওকে নিজের গর্ভে নিয়ে খুন করলে সবাই ওকেও খুনি বলবে। আর যদি কোনোভাবে ওর জন্ম হয়েও যায়, তাহলে ওকে সারা জীবন শুনতে হবে যে ওর মা খুন করেছিল। আমি কিভাবে আমার সন্তানকে এমন একটা অভিশপ্ত জীবন দিব, বলতে পারো সৌহার্দ্য? এখন আমার ঠিক কি করা উচিত? এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে সবটা বলার পর এখন তরি মুখ ঘুরিয়ে সৌহার্দ্যের দিকে তাকালো। সৌহার্দ্যের মুখ জুড়ে অসহনীয় বেদনার ছাপ। বলল, এসব ডক্টর আরমান করেছে, তাই না? তরি দীর্ঘশ্বাস ফেলে বলল, ওনার চেয়ে নিকৃষ্ট মানুষ আর কেউ আছে নাকি যে এইসব করবে? এরপরও বলবেন আমি ঠিক করছিলাম না? তুমি অন্যায় করছিলে, আর অন্যায়কে ঠিক বলা যায় না তরি। তুমি কেন নিজের হাতে আইন তুলে নিচ্ছ? তুমি এইসব মাথা থেকে ঝেড়ে ফেলো। আমার উপরে ভরসা রাখো, আমি ওনার যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করব। তরি তাচ্ছিলের হাসি দিয়ে বলল, সম্ভব না। যখন করার কথা ছিল তখনই আপনারা কিছু করতে পারেননি। তখন ডক্টর আরমানের কোনো ক্ষমতাই ছিল না। এত বছরে তিনি নিজের ভিত অনেক শক্ত করেছেন। এখন ওনার কিচ্ছু বিগড়াতে পারবেন না আপনারা। সৌহার্দ্য অবাক হয়ে বলল, কেন? তোমার কেন এমন মনে হয়? কারণ ওনার শেকড় এখন অনেক মজবুত, আর সেটা আমাকেই উপড়ে ফেলতে হবে। আমি চাইলেই ওনাকে শাস্তি দেওয়ার পর নিজেকে বাঁচাতে পারি, সবটা অস্বীকার করতে পারি। আমার ততটুকু ক্ষমতা আছে। কিন্তু সেটা করলে ডক্টর আরমানের সাথে আমার কোনো পার্থক্য থাকবে না। সৌহার্দ্য নিজের কপাল চেপে ধরে দিক বিদিক শূন্য হয়ে আশেপাশে তাকালো। হতাশ হয়ে বলল, তুমি তুমি সবটা ভুলে যাও, ভুলে যাও তোমার অতীত। তরি নির্বাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। বলল, কি? আমি সবটা ভুলে যাব? এসব তুমি কি বলছো সৌহার্দ্য? যা বলছি ভেবে চিন্তেই বলছি। তুমি সবটা ভুলে যাও। কারোর কোনো শাস্তির দরকার নেই, কারোর কাছ থেকে কোনো প্রতিশোধ নিতে হবে না। তুমি আর আমি সাধারণভাবেই জীবন কাটিয়ে দেব। কোনো প্রয়োজন নেই অতীতের জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট করার। তোমাকে একবার হারানোর পর ফিরে পেয়ে আবারও হারানোর কষ্ট সহ্য করার মতো শক্তি আমার নেই তরি। তুমি শুধু আমার দিকটা একবার ভেবে দেখো। বলেই এগিয়ে এসে তরির হাতটা আঁকড়ে ধরল সৌহার্দ্য। সৌহার্দ্য কাঁদছে। তরি অবাক চোখে চেয়ে রইল ওর দিকে। হঠাৎই বলে উঠল, আমি পারবো না সৌহার্দ্য। আমার মায়ের আর্তনাদ আজও আমাকে ঘুমাতে দেয় না। এত দূর এগিয়ে এসে আর পিছিয়ে যেতে পারবো না আমি। সৌহার্দ্য তরিকে নিজের সাথে চেপে ধরে বলল, আমার কি কোনো মূল্য নেই তোমার কাছে? আমি, আমার ভালোবাসা আর আমাদের সন্তানের দোহাই কি যথেষ্ট নয় তোমার জন্য? প্লিজ ভুলে যাও সব। আমরা অনেক দূরে চলে যাব, দেখো, অনেক সুখে থাকবো। তুমি শুধু আমার কথাটা মেনে নাও।
সৌহার্দ্য করুণ দৃষ্টিতে তাকালো তরির দিকে। তরি সেটা দেখেও নিজের চোখটা নামিয়ে ফেলল। সে নিজের সিদ্ধান্তে অনড়। সৌহার্দ্যের কথা মেনে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। সৌহার্দ্য সেটা বুঝতে পেরে রেগে তরিকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে ফেলল। চোখের পানি মুছে হতাশ কণ্ঠে বলল, আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমি তোমায় ভালোবেসেছিলাম, আর এই ভুলের মাসুল আমায় সারাটা জীবন গুনতে হবে। আজকের পর থেকে আমি ভেবে নেব আমার চাঁদ মরে গেছে, তুমি আমার কাছে মৃত। আমার জীবনে ফেরার চেষ্টা কখনো করবে না। সৌহার্দ্য পা ঘুরিয়ে চলে গেল তরির সামনে থেকে। তরি পাথরের ন্যায় এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। অপলক সেই চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু তরি নড়ল না এক বিন্দুও। তরি হলরুমের সিঁড়ির শেষ প্রান্তে হেলান দিয়ে বসে আছে। মন ও মস্তিষ্কের দ্বন্দ্বে ক্লান্ত হয়ে এলোমেলোভাবে বসে আছে সে। যতক্ষণ সে এই বাড়িতে থাকে ততক্ষণ কারোর ভেতরে আসার অনুমতি নেই। সকাল পেরিয়ে দুপুর হয়ে এসেছে, কেউ খাওয়ার কথা জিজ্ঞাসাও করতে পারেনি ভয়ে। পৃথিবীর কোনো কিছুই এই মুহূর্তে তরির চিন্তা জগৎকে স্পর্শ করতে পারছে না। তার একমাত্র ভাবনা এখন সৌহার্দ্য আর এই অনাগত সন্তানকে নিয়ে। হয় এই দুইজনকে একসাথে আগলে নিতে হবে, নয়তো দুজনকেই ছাড়তে হবে তরির। কিন্তু আগলে নিলে তার বাবাকে ছেড়ে দিতে হবে, যেটা সম্ভবই নয়। এত বছরের শ্রম, প্রচেষ্টা ও প্রতীক্ষা এক মুহূর্তে শেষ করে দেওয়ার কথা ভাবলেই মাথা কাজ করা বন্ধ করে দেয় তরির। তবে সৌহার্দ্য আর এই বাচ্চাটাকে ছাড়া, এটার কথা ভাবলে ওর নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে। ম্যাম, ডিস্টার্ব করার জন্য সরি। আসলে অরুণী নামের একজন আপনার সাথে দেখা করতে এসেছে, আর সে দেখা করতেও চাইছে, নিষেধ করলেও শুনছে না। কথাটা শুনে ভুরু কুঁচকে গেল তরির। নড়ে চড়ে বসে অস্পষ্টভাবে বলল, পাঠিয়ে দাও। লোকটা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল। তরি এইভাবে অনুমতি দিয়ে দিবে ভাবতেও পারিনি হয়তো। অবাকতা নিয়েই বেরিয়ে গেল বাইরে। কয়েক মিনিটের মধ্যেই অরুণী ভেতরে এলো। তরিকে এইভাবে এলোমেলো হয়ে বসে থাকতে দেখে কৌতুকের হাসি খেলে গেল ওর মুখ জুড়ে। নিজের গায়ে জড়ানো চাদরটা ভালো করে জড়িয়ে নিয়ে বলল, এই ঠান্ডায় শীত লাগছে না তোর? অতি শোকে পাথর হয়ে গেলে নাকি? তেমন কোনো শোক তো এখনো আসেইনি রে তরি। তরি বিস্ফোরিত চোখে তাকালো অরুণীর দিকে। অরুণী ভুরু নাচিয়ে হাসলো। তরি বসা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, কেন এসেছো এখানে? কেন এসেছি এটা জিজ্ঞাসা করার আগে কিভাবে এসেছি এটা জিজ্ঞাসা করা উচিত ছিল তোর। তরি তাচ্ছিলের হাসি দিয়ে বলল, তুমি আর তোমার বাবা আমার ব্যাপারে সব ধরনের খোঁজ নিয়েই ফেলেছ। এখানে আসাটা তোমার জন্য খুব বেশি কঠিন কোনো ব্যাপারই না। বাহ, বুদ্ধি আছে তোর, মানতেই হবে রে তরি। যাই হোক, সৌহার্দ্যকে তোর প্রেগনেন্সির খবরটা আমিই দিয়েছিলাম। ওর আবার বেবির অনেক পছন্দ রে, কিন্তু তুই যে বেবিটা রাখবি না এটাও আমি জানতাম। তবে আমি তোকে বলবো যে সৌহার্দ্যের কথা তুই শুনিস না। বেবিটা রাখার দরকার নেই, ওকে তো মরতেই হবে, হয় আজকে নয়তো কাল। বলেই বাঁকা হাসলো অরুণী। তরি রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে কি করতে হবে না হবে সেটা তোমার থেকে জানতে হবে না আমার, ওকে? তোমার কথা শেষ হয়ে থাকলে বেরিয়ে যাও এখান থেকে। আমি তোর ভালোর জন্যই তো বলছি রে তরি। যতই হোক আমার একমাত্র ছোট বোন বলে তুই তুই সৌহার্দ্যের কথা মেনে নিয়ে তোর অতীতের সবকিছু ভুলে নতুনভাবে জীবন শুরু করতে চাইলেও তোর অতীত তোর পিছু ছাড়বে না। আমি ছাড়তে দিব না অন্তত। তোকে সৌহার্দ্যের জীবন থেকে দূরে সরাবই আমি। সেটা তোর মৃত্যুর মাধ্যমে হলেও সরাবো। মনে রাখিস কথাটা তরি। এই বেবিটা না রাখলে তখন নিজেকে প্রোটেক্ট করতে পারবি, কিন্তু রাখলে তোদের দুজনকেই মরতে হবে। এখন চয়েস শুধুমাত্র তোর তরি। অরুণী হাসতে হাসতে চলে গেল। তরি ঝাপসা চোখে বিমর্ষ ভঙ্গিতে তাকিয়ে রইল।
দুকুলেই তার বিশাল ঢেউ। ঠিক মাঝখানে দাঁড়িয়ে অনিশ্চয়তায় ভুগছে তরি। অরুণী যা বলেছে সবই ঠিক আছে, তবে বাচ্চাটাকে না রাখলে সৌহার্দের সামনে কি আর দাঁড়াতে পারবে সে কোনোদিন? কখনোই পারবে না সে কোনো দিনও দাঁড়াতে সৌহার্দের সামনে। মাথার চুল খামচে ধরে তরি চিন্তা করতে লাগলো এখন তার ঠিক কি করা উচিত। নিজেকে স্বাভাবিক করে অনেকক্ষণ ভাবলো সে। সব পরিস্থিতি বিবেচনা করে একটা কঠিন সিদ্ধান্ত নিল। এই মুহূর্তে এটা ছাড়া আর কোনো উপায় তার হাতে নেই। তপ্ত শ্বাস ফেলে নিজের ঘরে গিয়ে সৌহার্দ্যকে কল করার জন্য ফোনটা হাতে নিল তরি। এইদিকে মিস্টার রাইহান সোফায় বসে বসে চা খাচ্ছিলেন। সৌহার্দ্যকে একা বাড়িতে ঢুকতে দেখে মিস্টার রাইহান অবাক হয়ে বলেন, তুমি একা এসেছো কেন? আমার বৌমা আসেনি? তোমার মা বোন তো সুখবর পেয়ে কতটা তোড়জোড় লাগিয়ে দিয়েছে, আর তোমার দাদির কথা তো বাদই দাও। সৌহার্দ্য শুনেও কিছুই বলল না। ধীর পায়ে হেঁটে নিজের ঘরের দিকে চলে গেল। হাত দিয়ে মুখ ঢেকে বিছানায় বসে রইল কিছুক্ষণ। হঠাৎই ফোনটা বেজে ওঠায় পকেট থেকে ফোনটা বের করে দেখল তরি কল দিয়েছে। না চাইতেও চোখ থেকে পানি গড়িয়ে পড়ল সৌহার্দ্যের। ফোন কানে চেপে ধরে বলল, কেন এমন করছো চাঁদ? তোমাকে ছাড়া আমার যে দম বন্ধ লাগছে। এই কয়েকটা মুহূর্ত কিভাবে বেঁচেছিলাম আমি নিজেও ভাবতে পারছি না তরি। তরিও কেঁদে দিল কথাটা শুনে। আঁচল দিয়ে মুখটা চেপে ধরে কিছু বলতে চেয়েও বলতে পারল না। সৌহার্দ্য আবারও বলল, একটু স্বার্থপর হও না, শুধুমাত্র আমার জন্য। এই যে দেখো, আমার শ্বাস নিতেও না কষ্ট হচ্ছে চাঁদ। তুমি ছাড়া আমার সব অনুভূতি ফিকে হয়ে গেছে। কাঁদতে চেয়েও পারছি না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না। একবার সব ভুলে চলে এসো না, আমার জন্য, আমাদের সন্তানের জন্য। আমার প্রতি কি একটুও মায়া হচ্ছে না তোমার? আমি ভুলতে পারবো না সৌহার্দ্য, তোমাকেও না, আর আমার মাকেও না। আমি ভুলতে চাইলেও সবটা সমাধান হয়ে যাবে না। তাহলে তুমি কি করবে এখন? আমার সন্তানকে মেরে ফেলবে? আমি তোমাদের দুজনকে একসাথে চাই তরি, তোমাদের দুজনকেই চাই। তরি চোখ মুছতে মুছতে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এখন তোমার কাছে ফিরতে পারবো না সৌহার্দ্য, তবে আমি যেদিন ফিরে আসব সেদিন তুমি আমাকে ফিরিয়ে দিতে পারবে না। আমার বিশ্বাস, আমার ভালোবাসা তোমার কাছে আমানত রইল। আশা করছি তুমি সেটার মান রাখবে। তরি কলটা কেটে দিল। সৌহার্দ্য হতভম্ব হয়ে গেল তরির কথা শুনে। তরি ঠিক কি বোঝাতে চাইল? তরি কি সত্যি সত্যি আবর্ষণ করিয়ে ফেলবে? সৌহার্দ্যের মাথা কাজ করছে না। এমন সময়ই প্রহর কল দিল সৌহার্দ্যকে। রিসিভ করতে ওপাশ থেকে প্রহরের উচ্ছ্বাসিত কণ্ঠস্বর ভেসে এলো, কংগ্রেটস! এত বড় সুখবর তোর বোনের কাছ থেকে শুনতে হলো? তোর বোনের সাথে প্রেম না করলে তো আমি কিছুই জানতে পারতাম না মনে হয়। পরে হঠাৎ একদিন আমার কোলে বাচ্চা ধরিয়ে দিয়ে বলতি, এই যে তোর ভাতিজা। আর আমার আত্মা তখন আমার নাকের ডকায় ঝুলতো। কি সাংঘাতিক ব্যাপার বলতো? সৌহার্দ্য কোনো উত্তর দিল না, নির্জীব হয়ে বসে রইল। সারা শব্দ না পেয়ে প্রহর বলল, সব ঠিক আছে? তুই কথা বলছিস না কেন? আমি নিশ্চিত কোনো ঝামেলা হয়েছে। সৌহার্দ্য নাক টেনে বলল, তোরই বাচ্চাটা রাখতে চায় না। এখন বলছে আমার কাছে ফিরবেও না। আমার সাথে কেন এমন করছে ও? ও কি আমাকে একটুও ভালোবাসে না? প্রহর হতভম্ব হয়ে বলল, হোয়াট? কি বলছিস এইসব? আগা মাথা কিছুই তো আমি বুঝতে পারছি না। সৌহার্দ্য প্রহরকে সবটা খুলে বলল। প্রহরের মুখ হা হয়ে গেল সবটা শুনে। সৌহার্দ্য বলল, আমাকেও হয়তো কোনো দিন ভালোই বাসেনি রে, আমিই বোকা ছিলাম। সৌহার্দ্য, তুই আসলেই বোকামো করছিস। ওর কথায় যুক্তি আছে, কিন্তু তুই ওকে নিজের থেকে দূরে সরার সুযোগ দিলি কিভাবে? আজ বুঝতে পারলাম, মেয়েটাকে আমি যতটা খারাপ ভাবতাম ও ততটাও খারাপ নয়। তুই ওকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে আয়, ওর বাসায় যা। ওকে তোর থেকে দূরে যেতে দিস না।
বাচ্চার কথাটা পরে ভাবা যাবে, কিন্তু একবার ও চলে গেলে আর ফিরে আসবে না। সৌহার্দ্য কিছুক্ষণ অবুঝের মতো বসে থেকে গাড়ির চাবি নিয়ে আবারও বেরিয়ে গেল। দ্রুত গতিতে গাড়ি ড্রাইভ করতে করতে তরির ডুপ্লেক্স বাড়ির দিকে চলে গেল। বিকেলের দিকে সেখানে পৌঁছাতেই দারোয়ান ওকে দেখে বলল, আপনি এখন আসছেন? ম্যাডাম তো দুপুরের খাবার খেয়েই চলে গেছে। সৌহার্দ্য অবাক হয়ে বলল, চলে গেছে? কোথায় চলে গেছে? সেটা তো জানি না, বাড়িটাও এখন খালি, আর আজাদ ভাইয়ের বউও চলে গেছে সকালে। ম্যাম হয়তো আর ফিরবে না। সৌহার্দ্য কিছু ভাবতে পারল না, আর মাথা কাজ করা বন্ধ করে দিল। ধপ করে মাটিতে বসে পড়ল সে। জনমানববিহীন বাড়িটার দিকে তাকিয়ে রইল অপলক। বর্তমান। এরপর এরপর কি হয়েছিল বাবা? তোর কি আর ফিরে আসেনি? সৌহার্দ্য চশমাটা খুলে নিজের চোখ মুছল। প্রণয়ী উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে সৌহার্দ্যের দিকে। সৌহার্দ্য হেসে ওর নাকটা টেনে নিয়ে বলল, এসেছিল তো, কিন্তু এখন ঘুমাতে হবে আমাদের, অনেক রাত হয়ে গেছে, কালকে ক্লাস আছে না, সো নো মোর ওয়ার্ডস। আরিভা শুয়ে পড়তে সৌহার্দ্যের অপর পাশ থেকে প্রণয় বলে উঠল, ও আজ আর ঘুমাবে না, সারা রাত সৌহার্দ্য আর তার চাঁদকে নিয়ে এক্সপেরিমেন্ট করবে, আর সারাদিন সবাইকে এটা নিয়ে জিজ্ঞাসা করবে কাল, দেখিও তুমি বাবা। প্রণয়ী রাগী কণ্ঠে বলল, ভাই একদম খোঁচাবে না আমাকে, এখন তোমার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছেই আমার নেই। তোর সাথে ঝগড়া কে করে রে? হ্যাঁ, তুই তো ঝগড়ুটে। কি বললে? সৌহার্দ্য দুই হাতে দুজনের মুখ চেপে ধরে বলল, চুপ, আর একটা কথাও না, কালকে আমার ডিউটি আছে হসপিটালে, ঘুমাও দুজন এখন চুপচাপ। প্রণয় নিজের মুখ থেকে সৌহার্দ্যের হাতটা সরিয়ে নিয়ে বলল, আমি কি করেছি বাবা? প্রণয়ই তো শুধু বেয়াদবি করে, আমি ওর থেকে 1 মিনিটের বড়, ও মানেই না সেটা। প্রণয়ী অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল প্রণয়ের দিকে। প্রণয় মিটমিট করে হাসছে। সৌহার্দ্য আলো নিভিয়ে দুজনের মাঝে শুয়ে পড়ল। মনে মনে দীর্ঘশ্বাস ফেলে ভাবল, আমি জানি তুমি ফিরবে আমার কাছে চাঁদ, আমাদের সন্তানদের জন্য হলেও তোমায় ফিরতেই হবে। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার অপেক্ষায় থাকবো আমি, আর আমার বিশ্বাসের জয় হবেই, তুমি আবার ফিরবে আমার কাছে। সৌহার্দ্য আজকে খেয়াল করছে সকাল থেকেই প্রণয়ী বেশ থমথমে মুখ করে আছে। মেয়েটার মন খুব একটা ভালো নেই, তার ওপরে কিছু একটা নিয়ে বেশ চিন্তিত সে। রাতে ডিনারের পর প্রণয়ীর সাথে এই বিষয়ে কথা বলবে ভেবে ঠিক করলো সৌহার্দ্য। খাবার টেবিলে সবাই এখন যখন একত্রে খাওয়া নিয়ে ব্যস্ত, তখন হঠাৎ প্রণয় মিস্টার রাইহানের দিকে তাকিয়ে বলল, দাদু, আজকের খাবারের আইটেমগুলো একদমই ভালো না, তুমি জানো না আমার কোয়ালিটি ফুড ছাড়া খেতে ভালো লাগে না। খাবার টেবিলে সবাই যখন একত্রে বসে খাবার খাওয়ায় ব্যস্ত, তখন প্রণয় মিস্টার রাইহানের দিকে তাকিয়ে বলল, দাদু, আজকে খাবারের আইটেমগুলো একদমই ভালো না, তুমি জানো না আমার কোয়ালিটি ফুড ছাড়া খেতে ভালো লাগে না। মিস্টার রাইহান ছোটখাটো ঢোক গিলে টেবিলে বসা সবার দিকে তাকিয়ে দেখলেন। সবাই মিটমিট করে হাসছে। এটা নতুন কিছু নয়, প্রণয় বরাবরই এমন অদ্ভুত। রাগ, বিরক্তি আর অভিযোগগুলো সে প্রকাশ করে ফেলতে অভ্যস্ত সব সময়। আর এই পরিবারের সবাই প্রণয়ের এই স্বভাব সম্পর্কে ভালো করেই অবগত। অন্যদিকে প্রণয়ী একদমই প্রণয়ের বিপরীত। সে অনেকটা ধীর স্থির ও কোমল স্বভাবের। এই ভাই বোন দুজনেই আলাদা ও স্বকীয়, তাদের মা বাবার থেকে সম্পূর্ণ ভিন্ন ভেবেই অবাক হয় সৌহার্দ্য। প্রণয়ের রাগ ও হঠকারী আচরণ লক্ষ্য করেও সৌহার্দ্য কখনো কিছু বলে না। সে জানে প্রণয় অপর দিয়ে যতটা শক্ত, ভেতর দিয়ে তার থেকেও কয়েক গুণ নরম। ভাবনা থেকে বেরিয়ে এসে হতাশার নিঃশ্বাস ফেলে খাওয়াই মনোযোগ দেয় সৌহার্দ্য। মিস্টার রাইহান প্রণয়ের বিরক্তি মিশ্রিত মুখের দিকে তাকিয়ে কপট হাসলেন, বললেন, এখানে তো সব আছেই দাদু ভাই, আর সবই তো তোমার পছন্দের খাবার, তাই না? কই, না বিফ আছে আর না চিকেন, খাবারের মেনুতে এগুলো সবসময় চাই আমার। বলে রাগী দৃষ্টিতে তাকালো মিস্টার রাইহান আর সৌহার্দ্যের দিকে। সৌহার্দ্য চুপচাপ খাচ্ছে, কোনো দিকে তাকাচ্ছে না।
মিস্টার রাইহানকে দেখে সুজাতা আর সৌহার্দের দাদি মুখ চেপে হাসছে। প্রহর এখন এই বাড়ির স্থায়ী বাসিন্দা, এই পরিবারের একটা অংশ। সে হাসলো কি হাসলো না বুঝতে পারলো না কেউ। প্রণয় আর কথা বাড়ালো না, চুপচাপ খেয়ে চলে গেল ঘরে। খাওয়া শেষে সৌহার্দ্য টিস্যু দিয়ে নিজের হাতটা মুছতে মুছতে বলল, আমি আজও প্রণয়ের আচরণের মানে বুঝে উঠতে পারলাম না। ছেলেটা এভাবে হুটহাট রেগে যায়, কাছের মানুষদের রাগ দেখিয়ে পরে ঘরে গিয়ে কান্নাকাটি করে। আমি বা তরি কেউই তো এমন ছিলাম না। সৌহার্দের দাদি মাথা নাড়িয়ে বিমর্ষ মুখ নিয়ে বলে, আরে ও তো তোদের মতোই হয় নাই, ও হইছে আমার মধুর মতো, একেবারে মধুর কার্বন কপি হইছে আমার প্রণয়। মেয়েটার সাথে ঝগড়া না করলে আমার দিন কাটতই না। আর আজ সৌহার্দের দাদি আঁচলে মুখ গুজলেন। সুজাতার চোখের পানি আড়াল করতে দ্রুত সেখান থেকে চলে গেলেন। মিস্টার রাইহান ভারী নিঃশ্বাস ফেলে প্রহরের দিকে তাকালেন। ছেলেটা নিজের প্লেটের 1/4 মতো খেয়েছে মাত্র, বাকি খাবার সামনে নিয়ে নির্জীব হয়ে বসে আছে সে। সৌহার্দ্য পরিস্থিতি স্বাভাবিক করতে বলল, প্রহর, আমার একটা হেল্প লাগবে, তুই কি ফ্রি? কাল শুনবো, আজ থাক। প্রহর খাবার ফেলে চলে গেল। সৌহার্দ্য হতাশ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। মিস্টার রাইহান চোখের কোণের পানি মুছে নিয়ে বললেন, আমার দুটো মেয়েকেই আমার জীবন থেকে সরিয়ে দিল। আমি তো ওর নিজের ভাই, তাই না? কিভাবে পারলো ও আমার পরিবারকে এই ভীষণ কষ্টে পিষ্টে একেবারে রাখতে? সৌহার্দ্য কিছুই বলল না, অসহায় চোখে তাকিয়ে রইল কোনো এক অজানা শূন্যের কোণে। প্রণয়ী জানালার ধারে দাঁড়িয়ে আকাশ দেখছে। হঠাৎ কারো আগমনে টের পেয়ে পেছনে ফিরে তাকালো সে। প্রণয় এসেছে, কিন্তু কোনো কথা না বলেই চুপচাপ বিছানায় নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ল প্রণয়। প্রণয়ী অবাক হয়েও কিছু বলল না। সৌহার্দ্য ঘরে এলো আরো আধা ঘন্টা পরে। প্রণয়ী বাবাকে দেখে বলল, বাবা, আজকে আমি বড় দিদিনের কাছে ঘুমাবো। সৌহার্দ্য হেসে সম্মতি দিতেই প্রণয়ী চলে গেল। সৌহার্দ্য চেয়ে দেখল প্রণয়ের দিকে। চোখের সামনে ভেসে ওঠা তরির ঘুমন্ত মুখ। বেডে হেলান দিয়ে চোখের পাতা একত্রিত করে উল্টে পাল্টে দেখতে লাগলো সেই স্মৃতিগুলো। তরি চলে গেছে প্রায় 3 মাস হয়ে গেছে। সৌহার্দ্য হাজারো চেষ্টা করেও তরির খোঁজ পায়নি। এমন কোনো জায়গা বাদ রাখেনি সে যেখানে তরিকে খোঁজেনি, কিন্তু ফলাফল শূন্য। তরির অনুপস্থিতিতে সৌহার্দ্য বুঝতে পারছে সে আজ কতটা অসহায়। প্রহর নিজের দিক থেকে সব চেষ্টা করেছে, কিন্তু সে ব্যর্থ। তরি মেয়েটা অদ্ভুত আর রহস্যময়ী। ও নিজেকে আড়াল যখন করেই ফেলেছে, তখন আর ওকে খুঁজে বের করা যাবে না। এটা প্রহর ভালো করেই বুঝে ফেলেছে, কিন্তু সৌহার্দ্যকে বুঝিয়ে উঠতে পারছে না। যে নিজে থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না। ও স্বেচ্ছায় নিজেকে আড়াল করেছে। তোর বা আমার সাধ্য নেই ওকে খুঁজে বের করা। সৌহার্দ্য নির্জীব ভঙ্গিতে বলল, আমারই ভুল ছিল। আমি নিজের দোষেই ওকে হারিয়ে ফেললাম। ওর কথা মেনে নিতাম, নয়তো ওকে জোর করতাম। যা কিছু করলেও ওকে নিজের থেকে আলাদা করার সুযোগ না দিলেই আজ এই দিন দেখতে হতো না। প্রহর হতাশার নিঃশ্বাস ফেলে তাকালো সৌহার্দ্যের দিকে। ছেলেটা হসপিটালে যাওয়া বন্ধই করে দিয়েছে বলতে গেলে। মুখটা দেখলেই বোঝা যায় সে কত রাত নির্ঘুম কাটাচ্ছে। প্রহর ওকে আশ্বাস দিয়ে বলল, এত ডিপ্রেসড হোস না। তোরই বলেছে না তোকে যে ও নিজে থেকে ফিরে আসবে। দেখিস ও নিজের কথা রাখবে। কিন্তু আমি নিজেকে সামলাতে পারছি না। ও কোথায় আছে, কিভাবে আছে, কি করছে কিছুই জানি না। তার উপর ও নিজের শত্রুরও অভাব নেই। আর ওর শরীরের অবস্থা। প্রহর ভুরু কুচকে তাকিয়ে বলল, শরীরের অবস্থা মানে তোর কি এখনো মনে হয় ও বাচ্চাটা রাখবে? এই বাচ্চা না রাখার জন্যই তো তোর থেকে দূরে সরে গেল। আর তুই এক্সপেক্ট করছিস যে? হাই, এতদিনে আবর্ষণ করিয়ে ফেলেছে আই গেস। সৌহার্দ্য শূন্য দৃষ্টিতে তাকিয়ে রেখে বলল, হ্যাঁ আসলেই তো, আমি আসলেই বোকা। তবে আমার ওকে লাগবে প্রহর।
চাঁদকে ছাড়া আমি আলোহীন নিকষ। আমার অসহায়ত্ব তোকে কি করে বোঝায় বলতো? প্রহর আর কিছু বলে উঠতে পারল না। সে নিজের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। তরির বাবা মিস্টার আফনাদ সবটাই জানেন। তিনি জানেন তরি এখন কোথায় আছে, কিন্তু তিনি কাউকে কিছুই জানাতে নারাজ। বারবার রিকোয়েস্ট করেও কিছুই জানতে পারেনি ওরা। প্রহর বেরিয়ে এসে মিস্টার আফনাদকে আরেকবার কল দিল। আঙ্কেল, তরির কোনো খোঁজ লাগবে না আমার। আপনি প্লিজ তরিকে বলুন ফিরে আসতে। সম্ভব না প্রহর, ও যা করছে তাতে বাধা দেওয়ার ক্ষমতা আমার নেই। নিজেকে বাঁচাতে হলেও ওকে দূরে সরতে হবে। ওকে জন্ম দেইনি আমি, কিন্তু আমার মেয়ে বলে তো ওকেই আমি মেনেছি। কিভাবে ওকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি বলো? প্রহর কিছু বুঝতে পারল না, অবুঝের মতো বলল, আপনি এসব কি বলছেন আঙ্কেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই ওপাশ থেকে মোহনার কণ্ঠ কর্কশ স্বর শুনতে পেল। বুঝতে হবে না, তোমাদের সাথে কোনো কথা নেই আমাদের। আর কখনো ফোন দিবে না। তোরে যেখানেই আছে ভালো আসছে, বলেই ফোনটা কেটে দিল। প্রহর ফোনের স্ক্রিনে তাকিয়ে বিরক্ত হলো। বিড়বিড় করে কিছু একটা বলে নিজের গাড়ির দিকে চলে গেল। কেটে গেল আরো 2 মাস। সৌহার্দ্য এই কয়েকদিন নিজেকে গৃহবন্দী করে রেখেছে। প্রয়োজনেও ঘর থেকে বের হয়নি। মধু আর প্রহরের এঙ্গেজমেন্টও পেছাতে হয়েছে। মধু বলে দিয়েছে তরি না ফিরলে সে এঙ্গেজমেন্ট বা বিয়ে কিছুই করবে না। তরি ফিরবেই, এটা মধু মনে প্রাণে বিশ্বাস করে। বাড়ির কেউ বা বর ওকে কিছুই বলেনি এই ব্যাপারে। বছর ঘুরুক, সৌহার্দ্য একটু স্বাভাবিক হলেই মধুর বিয়ের তারিখ ঠিক করে ফেলবে বলে ভেবে রেখেছেন মিস্টার রাইহান। আজ সকাল সকালেই সৌহার্দ্যকে রেডি হয়ে বের হতে দেখে মিস্টার রাইহান বলেন, হসপিটালে যাচ্ছ? হুম, সিনিয়র ডক্টর অসুস্থ। আমার টিচার ছিলেন উনি, যেতেই হবে। যাক ভালো, রেগুলার যাওয়া শুরু করে দাও আজ থেকেই। তরি যেখানে আছে ভালো আছে, ওকে নিয়ে এত টেনশন করতে হবে না তোমার। সৌহার্দ্য নীরব হয়ে তাকিয়ে রইল তার বাবার দিকে। মিস্টার রাইহান যে তরির সব খোঁজ জানেন এ ব্যাপারে সে শতভাগ নিশ্চিত, কিন্তু তিনিও কাউকে জানাতে চান না। সৌহার্দ্য আজকাল নিজেকে ব্যর্থ সৈনিকের মতো মনে হয়। সে কাউকে নিজের মনের পরিস্থিতি বোঝাতে ব্যর্থ। হসপিটালে পৌঁছে গাড়ি থেকে নামতেই কোথা থেকে হঠাৎ অরুণীর সামনে এসে দাঁড়ালো। ব্যঙ্গাত্মক হেসে বলল, এতদিন পর ঘর থেকে বের হলে তাহলে? বইয়ের শোক কাটিয়ে উঠতে পারছো না মনে হয়। সৌহার্দ্য বিরক্ত হয়ে অরুণীর পাশ কাটিয়ে সামনে এগোতেই পেছন থেকে অরুণী বলে উঠল, তোমার বউ তার নিজের বাড়িতেই আছে, তুমি বোকার মতো সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছ। সৌহার্দ্যের পা থেমে গেল। হতভম্ব হয়ে পেছনে তাকাতেই অরুণী বলল, কি বিশ্বাস হচ্ছে না? আফনাদ আঙ্কেলকে কল করে দেখো। সৌহার্দ্য দাঁতে দাঁত চেপে ফোনটা বের করে মিস্টার আফনাদকে কল দিল। তিনি রিসিভ করতে সৌহার্দ্য বলল, তোরই আপনাদের বাসায় আছে তাই না? মিস্টার আফনাদ হতভম্ব হয়ে গেলেন সৌহার্দ্যের প্রশ্নে। তাড়াতাড়ি কলটা কেটে ফোনটা অফ করে দিলেন। সৌহার্দ্য আবারও কল দিল, কিন্তু ফোনটা সুইচ অফ শোনাচ্ছে। সৌহার্দ্য অবিশ্বাস্য চোখে অরুণীর দিকে তাকালো, আর কাল কেবল না করে দ্রুত গতিতে নিজের গাড়ির দিকে এগোতেই অরুণী ওর হাত আঁকড়ে ধরল আর ঝাঁঝালো কণ্ঠে বলল, তুমি যেভাবে তরির দিকে এগোবে তরিও সেভাবেই মৃত্যুর দিকে এগোবে। তরিকে বাঁচতে দেব না আমি, তোমাকেও শান্তি দেব না। তুমি আমার না হলে কারোর হতে পারবে না সৌহার্দ্য, কারোর না।